নমস্কার বন্ধুরা, লখনৌ ভ্রমণের অন্তিম পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেলাম। আজকে এই লখনৌয়ে আমাদের শেষ দিন। আমরা টিফিন করে মার্কেটে চলে এলাম, কিছু কেনাকাটা করার আছে। কেশারবাগের একটি লখনৌ চিকনের দোকানে এসে পৌঁছালাম। হরেক রকমের লখনৌ চিকনের জামা কাপড় রয়েছে এখানে। ছেলেদের চিকনের কাজ করা কুর্তাগুলো বেশ ভালো, মেয়েদেরও চিকনের কুর্তি রয়েছে। তাছাড়া বাচ্চাদের চিকনের কাজের পাঞ্জাবিও রয়েছে এখানে। জিনিসগুলি বেশ পছন্দসই। আজকেই দোকানটি সকালে উদ্বোধন হয়েছে। অনেক স্টাইলের জামা কাপড়ই রয়েছে এখানে। স্টক বেশ ভালোই দেখলাম। চিকনের কাজগুলি বেশ পছন্দের। সমগ্র লখনৌ জুড়ে অনেক লখনৌ চিকনের দোকান রয়েছে। খুব সুন্দর করে আজ দোকানটি সাজানো হয়েছে। দুপুরে লাঞ্চ করতে চলে এলাম আবার দাস্তারখানায়। আজ আমরা অর্ডার দিয়েছি চিকেন কালি মির্চ, রুমালি রুটি, হান্ডি বিরিয়ানি এবং ডেজার্টের মধ্যে শাহী টুকরা। হান্ডি বিরিয়ানি আমাদের বেশ ভালোই লেগেছিল, আর চিকেন কালি মির্চিও আগের দিনের মতোই ভালো ছিল, আর শাহী টুকরা তো অসাধারণ ছিলই। সত্যি খাবারের ব্যাপারে লখনৌয়ে আমাদের অভিজ্ঞতা ভালোই হলো। হান্ডি বিরিয়ানির দাম পড়েছিল 675 টাকা। আজকে আমাদের লাঞ্চ বেশ ভালোই হলো। লাঞ্চ করে হোটেলে এসে বিশ্রাম নিলাম। রাতে ডিনার করে চলে এলাম লখনৌর চারবাগ স্টেশনে। আমাদের ট্রেন হলো রাত 11:45 বিকানির হাওড়া 12372 সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া পৌঁছাতে 17 ঘন্টা সময় নেবে। স্লিপারের ভাড়া 505 টাকা, আর 3AC 1330, 2ACতে 1885, 1Aতে 3185 করে পড়বে। আমাদের ট্রেন বেশ লেট করেই প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। ট্রেনটিতে LHB কোচ যুক্ত ছিল। জেনারেল কম্পার্টমেন্টে ভিড় বেশ ভালোই ছিল। আজ রাত্রে ভালোই ঠান্ডা পড়েছে, টের পাচ্ছি। আমরা ট্রেনে উঠে শুয়ে পড়লাম সবাই। সকালে ঘুম ভাঙতে দেরি হলো। রাত্রে ঘুম ভালোই হয়েছে। জানলার বাইরে রোদ ঝলমলে আকাশ। ট্রেন গয়া জংশন ছেড়ে ধানবাদের দিকে ছুটে চলেছে। প্রকৃতি এখানে বেশ রুক্ষ। টিলা, ছোট ছোট পাহাড়ে ঘেরা প্রকৃতি এখানে। আমরা একটু টিফিনও করে নিলাম। লখনৌ ভ্রমণের সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি আমরা। ট্রেন এখন আর লেট নেই। রাত্রে মেকআপ করে দিয়েছে। বেশ ভালো গতিতেই ট্রেন ছুটে চলেছে। হাওড়ায় সঠিক সময়ে ঢুকবে মনে হচ্ছে। অ্যাপেতে তাই দেখাচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। লখনৌ ভ্রমণের সঠিক সময় পুজোর পর বা অক্টোবর থেকে মার্চ বলা যায়। এখানে গরমের সময় খুব গরম, আবার শীতের শেষে কুয়াশারও দাপট ভালোই থাকে। সেজন্য তখন ট্রেনও লেট হয়। ডিসেম্বরে আবার হাড় কাঁপুনি ঠান্ডাও পড়ে এখানে। ফ্যামিলি নিয়ে শর্ট ট্যুরের জন্য ভালোই জায়গা এই লখনৌ। বাঙালিদের জন্য বেশ প্রিয় জায়গা বলাই যায়। যেমন খাবার দাবার আর তেমন কেনাকাটা, দুই জিনিসই পাওয়া যাবে এখানে। আর তার সাথে ইতিহাসের ছোঁয়া। সব মিলিয়ে পারফেক্ট ডেফিনিশন বলা যায়।
এবারে আমাদের ট্রেন দাঁড়াবে ধানবাদে প্রায় 11:50 এখানে 5 মিনিট দাঁড়াবে। দুরন্ত গতিতে একটি রেল ব্রিজ পেরোলাম আমরা। নদীটি বেশ ভালোই চওড়া। এখন জল কম আছে, কিন্তু বর্ষাকালে বেশ ভালোই জল থাকবে। ধানবাদ শিল্প সমৃদ্ধ এলাকা। এখানে কয়লা ছাড়াও অনেক খনিজ পাওয়া যায় কম বেশি। চারপাশে গাছপালা আছে অনেক। এখানে ট্রেন ও ওয়াগনগুলি সব কয়লা ভর্তি থাকে। কয়লা পরিবহন রেলেই হয় বিশেষত। ট্রেন বেশ ভালো গতিতেই এগিয়ে চলেছে। দূরে পাহাড় দেখতে পাচ্ছি। এখানে দেহাতি মানুষজনের বাস প্রচুর পরিমাণে। মাটির রঙও লাল, তবে গাছপালাও অনেক লাগানো আছে দেখলাম। তবে চাষবাসের জন্য আদর্শ মাটি নয় এখানে, বেশ কষ্টসাধ্য চাষবাস এখানে। বেশ রুক্ষ ও বন্ধুর ভূপ্রকৃতি এখানে। ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি, প্রচুর টিলাও দেখতে পাচ্ছি। আসলে ক্ষয়প্রাপ্ত ছোটনাগপুর মালভূমি এলাকার মধ্যে পড়ে এই জায়গাগুলি। মানুষজনের বসতিও বেশ কম এখানে। সামনেই পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। এখানে মালগাড়ি প্রচুর যাতায়াত করে। বাড়িঘরও কিছু দেখতে পাচ্ছি। জনবসতি আস্তে আস্তে বাড়ছে। ট্রেন প্রায় সঠিক সময়ে চলছে। স্টপেজ কম হওয়াতে গতিও বেশি। ধানবাদ এই জোনের একটি উল্লেখযোগ্য স্টেশন। অনেকটা এলাকা জুড়ে এই শহর। এবার পাহাড় শ্রেণী অনেকটা কাছে আমাদের। দূরে সব জনবসতি দেখতে পাচ্ছি। হাওড়া থেকে ধানবাদ আসবার অনেক ট্রেন আছে। অনেকেই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে কাজের জন্য ধানবাদে আসেন। এখান থেকে কয়লা সমগ্র ভারতে সাপ্লাই করা হয় রেল ওয়াগনের মাধ্যমে, তাই আরও গুরুত্বপূর্ণ এই জায়গা। এই এলাকায় অনেক শিল্প কারখানাও রয়েছে। অনেক ট্রেনই এই ধানবাদ স্টেশনে দাঁড়ায়। ধানবাদ থেকে ব্রিটিশ আমলে কয়লা ইংল্যান্ডে প্রচুর গেছে। উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায় এখানে। টুকটাক খাবার দাবার খেয়ে নিয়েছি আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এটা ধানবাদ এরিয়ার মধ্যে পড়ে। সামনেই সবুজ ঘেরা পাহাড় দেখতে পাচ্ছি। বেশ ভালো স্বাস্থ্যকর জায়গা এই ধানবাদ স্টেশনে পৌঁছতে এখনো একটু সময় লাগবে। অনেক বাঙালি বসবাস করে এই ধানবাদে। ব্রিটিশ আমলে অনেক বাঙালি এখানে কাজ করত। ট্রেন দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। বাম দিকে পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। প্রকৃতি এখানে বেশ রুক্ষ। আমরা বাইরে দেখতে দেখতে এগিয়ে চলেছি। বেশ ভালোই লাগছে আমাদের। টুকটাক খাবার খেয়ে নিচ্ছি মাঝে মাঝেই। বিকানির থেকে হাওড়া পৌঁছানোর উল্লেখযোগ্য ট্রেন এটি। ধানবাদের পর আসানসোল ও দুর্গাপুর দাঁড়িয়ে হাওড়া ঢুকবে প্রায় বিকেল 5টা নাগাদ। সময়টাও বেশ ভালো।
লাঞ্চ আমাদের ট্রেনেই করে নিতে হবে। ধানবাদে পৌঁছাবার কথা সকাল 11:50। ট্রেনের গতি এবার অনেক কম। ট্রেন আস্তে আস্তে প্ল্যাটফর্মে ঢুকছে। ঘুম থেকে উঠবার পর ট্রেন কোনো স্টেশনেই দাঁড়ায়নি। তবে ধানবাদ শুনেছি বেশ স্বাস্থ্যকর জায়গা। তবে আমার এখনও আশা হয়ে ওঠেনি। নতুন LHB কোচ হওয়াতে ট্রেনে দুলুনি একদমই নেই। পুরনো ICF রেকগুলিতে দোলানি অনেক বেশি হতো। ট্রেন আস্তে আস্তে এগিয়ে চলেছে। বাম দিকে দূরে বেশ কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি, আর পেছনে সবুজ ঘেরা পাহাড় দেখতে পাচ্ছি। বাম দিকে একসাথে সবুজ ঘেরা পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। বর্ষাকালে আরও সবুজ থাকে এসব এলাকা। আমরা খানিক পর লাঞ্চ করে নেব। দিকে লাল মাটির রাস্তা দেখতে পাচ্ছি, যেরকম আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে দেখা যায়। এসব মাটিতে চাষবাস একদমই হয় না। এখানে দেখছি অনেক গাছ বসানো হয়েছে, যা প্রকৃতির জন্য ভালোই। আমরা এবার মাতারি স্টেশন পার হচ্ছি। এখন 11:30 বেজে গেছে। প্রায় ঠিক সময়েই পার হচ্ছি আমরা। এরপর ধানবাদের আগে আমরা পেরোবো নিচিতপুর, তেঁতুলমারি এবং ভুলি, এই 3টে স্টেশন। বাম দিকে গাছপালা ভালোই আছে।
এবার আমরা ধানবাদ স্টেশনে ঢুকছি প্রায় সঠিক সময়। স্টেশন বিল্ডিং বেশ বড়ই এখানে আমরা 5 মিনিট দাঁড়াবো। অনেক যাত্রী ওঠানামা করে এই স্টেশন থেকে। অনেকেই ট্রেনের জন্য অপেক্ষামান দেখলাম। বেশ জমজমাট এই ধানবাদ স্টেশন। এখান থেকে মেমু লোকালও চলে। রেলের এই জোনের উল্লেখযোগ্য স্টেশন হলো এই ধানবাদ। পাঁচ মিনিট ট্রেন দাঁড়িয়ে আবার গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলল। আকাশ আজকে ঝকঝকে নীল। আমাদের বাম দিকে একটা বড় জলাশয় দেখতে পাচ্ছি। জলপূর্ণ হয়ে আছে এই জলাশয়টি। এত বড় জলাশয় শহরাঞ্চলে সাধারণত কমই দেখা যায়। এই ট্রেনটির স্টপেজ খুব কম থাকার দরুন তাড়াতাড়ি হাওড়া পৌঁছে যাব আমরা। দুর্দান্ত গতিতে ট্রেন ছুটে চলল কুমারডুবি স্টেশনের ওপর দিয়ে। ট্রেন সঠিক সময়ে চলছে। এরপর বরাকর স্টেশন। আমরা এবার বরাকর নদী পার করলাম। বেশ চওড়া নদীর চর দেখতে পাচ্ছি। এই বরাকর নদী সীমানা নির্ধারণ করে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে। আমরা এবার পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছি ঝাড়খণ্ড থেকে। এবার আমরা দাঁড়াবো আসানসোল জংশনে। দুরন্ত গতিতে ট্রেন ছুটে চলেছে। এবার আসবে কুলটি স্টেশন। এবার আমরা কুলটি স্টেশন পার হলাম। এগুলি সব শিল্পাঞ্চল এলাকা। ছোটবেলাতে বইতে কুলটির নাম পড়েছি। স্টেশন বেশ ফাঁকা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমরা সীতারামপুর স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি। ট্রেনের গতি একটু কম আছে এখানে। স্টেশনও প্রায় ফাঁকাই আছে। স্টেশনটি বেশ বড়, খুবই ফাঁকা স্টেশন। সঠিক সময়ে আমরা সীতারামপুর ছেড়ে এগিয়ে চললাম। ট্রেন এবার ভালোই গতিতে এগিয়ে চলেছে। ট্রেন এবার ভালো গতিতেই এগিয়ে চলেছে আসানসোলের উদ্দেশ্যে। আসানসোল জনবহুল শহর।
পশ্চিম বর্ধমান জেলার। এখানে মালগাড়ির আধিক্য অনেক বেশি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। আসানসোলের পর এই ট্রেন দাঁড়াবে দুর্গাপুরে। এখান থেকে বর্ধমান যাবার ট্রেন পাওয়া যায়। আমরা আসানসোলের 5 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকলাম। স্টেশনে ভালোই যাত্রী রয়েছে। 10 মিনিট ট্রেন দাঁড়িয়ে সঠিক সময়ে আসানসোল থেকে ছেড়ে দিল। দুর্গাপুর পৌঁছাবার সময় দুপুর 1:35। আমরা এখন রানীগঞ্জের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছুটে চলেছি। এটিও একটি উল্লেখযোগ্য স্টেশন। এখানে কেলিয়ারি ও শিল্পকেন্দ্র সবই আছে। স্টেশনও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দুপুরের লাঞ্চ করে নিলাম। আসানসোল ও দুর্গাপুরের মাঝে 15টা স্টেশন রয়েছে। বেশ ভালো গতিতেই আমরা এগিয়ে চলেছি গন্তব্যের উদ্দেশ্যে। আকাশও আজকে খুব পরিষ্কার। এখন আমরা অন্ডাল স্টেশন পেরোচ্ছি। এই স্টেশনটিও বেশ বড়। এটিও একটি শিল্প শহর। ছোটবেলা থেকেই এই জায়গাগুলির নাম শুনেছি। অনেকেই এখানে কাজের সূত্রে আসে। আমরাও এখন বাড়ি ফেরবার জন্য উদগ্রীব হয়ে পড়েছি। ঘোরা শেষে প্রতিবারই এরকম মনে হয়। এরকম শুধু আমার নয়, তোমাদেরও হয় নিশ্চয়। বাম দিকে শিল্পকেন্দ্রে চুল্লি দেখতে পাচ্ছি। আমরা প্রায় সঠিক সময়ে দুর্গাপুরে এসে পৌঁছালাম। এখানে মাত্র 2 মিনিট ট্রেন দাঁড়াবে। অনেকেই হাওড়া যাবে বলে এই ট্রেনে উঠবে। এই স্টেশনও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দুর্গাপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য শিল্পনগরী হলো এই দুর্গাপুর। দু মিনিট ট্রেন দাঁড়িয়ে আবার ছেড়ে দিল দুর্গাপুর থেকে। এবার ট্রেনের আর কোথাও স্টপেজ নেই। হাওড়া গিয়ে থামবে একদম। এখন পানাগড়ের 3 নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাচ্ছি। প্রায় দুপুর 2টো বাজে এখন। পানাগড়ে বড় আর্মি ক্যান্টনমেন্ট আছে।
বাম দিকে সবুজের দেখা পাচ্ছি এখন। চাষযোগ্য জমি এগুলো। হাওড়া পৌঁছাবার আগে একটি উল্লেখযোগ্য স্টেশন হলো বর্ধমান। এখানে অনেক ট্রেনই দাঁড়ায়। বাম দিকে চাষভূমি দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে। প্রায় দুপুর 3টে নাগাদ আমরা বর্ধমান স্টেশনে এসে থামলাম। সামনেই বিশাল বড় রেল লাইনের ওপর নির্মিত ব্রিজ দেখতে পাচ্ছি। এই ব্রিজ দেখলেই বুঝতে পারি আমরা বর্ধমানে ঢুকছি। ছোটবেলাতে বর্ধমান স্টেশনে ট্রেন দাঁড়ালেই সীতাভোগ ও মিহিদানা এনে দিত বড়রা। এখন এগুলি মিস করি, এখন আর তেমন পাওয়া যায় না। ট্রেন এবার বর্ধমান স্টেশনের ওপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে। হাওড়া পৌঁছাতে আর বেশিক্ষণ লাগবে না আমাদের। ট্রেন বেশ আস্তে আস্তে চলছে। এখান থেকে হাওড়া যাবার EMU লোকাল অনেক পাওয়া যায়। এবার আমরা শক্তিগড় থেকে বাম দিকে হাওড়া বর্ধমান মেন লাইনকে রেখে ডান দিকে বর্ধমান হাওড়া কড লাইন ধরে এগোতে থাকলাম। বেশিরভাগ এক্সপ্রেস ট্রেন কড দিয়েই হাওড়া যায়। আমরা তীব্রগতিতে বৌগ্রান স্টেশন পেরোলাম। এরপর গুড়াপ ফেলে আমরা এগিয়ে চললাম। এবার এলো মির্জাপুরের বাঁকিপুর স্টেশন। দ্রুতগতিতে আমরা এগিয়ে চলেছি। বারুইপাড়া ফেলে এগিয়ে চললাম। দুপুর 3:55 বেগমপুর পেরিয়ে এগিয়ে চললাম। কড লাইনেও অনেক লোকাল EMU চলে। এবার আমরা জনাই রোড পেরিয়ে এগিয়ে চললাম। ট্রেন খুব ভালোই যাচ্ছে। এবার আমরা ডানকুনির কাছে চলে এসেছি। এখান থেকে দিল্লি রোড কাছে। গোবরা স্টেশনের ওপর দিয়ে যাচ্ছে এখন। মনে হচ্ছে সঠিক সময় পৌঁছাবো আমরা হাওড়া। এবার আমরা ঢুকছি ডানকুনি জংশনে। এখান থেকে শিয়ালদা যাওয়ার লোকাল পাওয়া যায়। বেশ বড় প্ল্যাটফর্ম এখানে। রেলের বড় প্রজেক্টের কাজ চলছে এখন।
আমরা বালির ওপর দিয়ে যেতে লাগলাম। এখনই কড ও মেন শাখা জুড়ছে। হাওড়া আর বেশি দেরি নেই। আমরা সব ব্যাগপত্র গুছিয়ে নিলাম। আমাদের ভ্রমণ প্রায় শেষের পথে। আমরা সঠিক সময়ে হাওড়া ঢুকছি। লখনৌ সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা ব্যাগপত্র নিয়ে দরজার কাছে এসে দাঁড়ালাম। পরবর্তী ভিডিওতে নতুন ভ্রমণের গল্প আসছে। ভালোভাবেই শেষ হলো আমাদের এই লখনৌ ভ্রমণ। টাটা।